তুই এমন কেন করেছিস সরু? তুই তো এমন ছিলিস না। কি হয়েছে তোর? আমাদের তো বল। আর সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো শিমুর দিকে, বাকি সকলের দিকে একবার চোখ বুলিয়ে বলল, আফু আসেনি? আফুর একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। আমরা হুট করে এসেছি তো, তাইও আসতে পারেনি। মলিন হাসলো আরশি। অভিমানের পাল্লাটা যেন তরতর করে বেড়ে গেল। না, বলল না তার আবরারের সাথে কি সম্পর্ক, তা বলে তার এহেন অবস্থাটাও কি আফু খেয়াল করেনি? এতটাই পর করে দিল তাকে। ভেতর থেকে কান্নার ফুল্লিঙ্গ যেন মুখ ভেদ করে বাহিরে আসতে চাইল, তবুও নিজেকে সংযত করে চুপ করে থাকলো। এমনি শিম্পাঞ্জি টাইপ পোজ দিয়ে বই আসোস কেন স্যামডি? অনেক দিন আড্ডা দেয় না, চল আজকে ঘুরে আসি বাইরে। নিবিড়ের কথা শুনে আরশি বিরক্তি নিয়ে বলল, তোরা যা, আমি যাব না। যাবি না মানে? তোর পারমিশন চাইছি আমরা, যেতেই হবে, কোনো কথা নাই। ভেতরের দম বন্ধ করা অনুভূতি কষ্ট সব মিলিয়ে যেন আরশি কিছুতেই নিজেকে সংযত রাখতে পারল না। চেঁচিয়ে উঠে বলল, কি সমস্যা তোদের? বললাম না ভাল লাগছে না, আমি কোথাও যাব না। তাও ছ্যাস্টার মতো বলার কি আছে? এক্ষুনি বেরো, বেরিয়ে যা আমার ঘর থেকে সবাই। হুট করে এভাবে আরশির রেগে উঠায় সবাই হকচকিয়ে গেল। আরশি সবসময় তাদের সাথে ঝগড়া মারামারি করলেও এভাবে বলেনি। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকলো ওরা। পর মুহূর্তে আদ্রি শিমুকে কিছু একটা ইশারা করেই তিনজন বেরিয়ে গেল। হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে আছে। ওঠ, উঠে ফ্রেশ হয়ে আয়। বলেই শিমু এক হাত ধরে টেনে তুললো আরশিকে। আজব, এক কথা কতবার বলবো আমি? আরশিকে কথা শেষ করতে না দিয়েই শিমু আগে থামিয়ে দিয়ে বলল, তোর থেকে কিছু শুনতে চেয়েছি। অনেক দেখা হয়েছে, তোর ইচ্ছা। এই কয়দিন বেশ করেছিস মন মর্জি। এখন চুপচাপ যেমন বলবো করতে থাকবি। বলেই আরশিকে জামা আর তোয়ালা ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে বেরোবি। এদিকে রাফাত, নিবিড়, আদ্রিস বসার ঘরে সোফায় বসে আছে। আরশির মা পারুল বেগম এসে ওদের সামনে বসে বললেন, মেয়েটার কি হয়েছে দেখো, ঠিক করে খায় না, কথাও বলে না, সারাদিন ঘরে কোণঠাসা হয়ে থাকে, কিছু বললেই রেগে যায়। আপনি চিন্তা করবেন না আন্টি, ওর কিছুই হয়নি, এমনিতেই হয়তো রেগে আছে আমাদের ওপর, এই জন্যই তো ধরে নিতে এসেছি। রাফাতের কথায় সামান্য হেসে পারুল বেগম বললেন, তা তো জানি বাবা, তোমরা থাকতে আমার মেয়ের কিছু হতে পারে না, তাই তো তোমাদের উপর এত ভরসা। একদম, ওরে ভূতে ধরলে ঝাঁটাপেটা করার জন্য আমরা অলওয়েজ হাজির। রাফাতের কথা শুনে হেসে দিল পারুল বেগম। এই 6 জনকে সে 4 বছর ধরে চেনে, আর এদের বন্ধুত্বের গভীরতাটাও তার জানা। আরও কিছুক্ষণ কথা বলার পর শিমু আরশিকে নিয়ে এলো। পরনে কালো রঙের একটা লং 3 পিস, হাতে চুড়ি আর কানে দুলো পরিয়ে দিয়েছে। আরশিকে এসব জোর করে পরিয়েছে শিমু হাজার বারণ করার পরও। আন্টি, তাইলে আমরা আসি, এ চুন্নির জন্য অলরেডি দেরি হয়ে গেছে। বলেই আশিকে হাত টেনে হাঁটা ধরলো আদ্রিস, পিছু পিছু বাকি 3টাও ছুটল। মিটিংয়ের মাঝেই থাই গ্লাসের বাইরের রাস্তার নিচের দিকটায় চোখ যেতেই ভ্রু কুঁচকে এলো মেঘের। এক্সকিউজ মি বলেই বসা থেকে উঠে দাঁড়ালো 5 স্টার হোটেলটার দোতলায় থাই গ্লাসের সামনে। না, সে ভুল দেখেনি। তার সামনের বিল্ডিংটার সামনেই সত্যি দাঁড়িয়ে আছে নীল রাঙ্গা জামা পরা মেয়েটা, হাতে এক গুচ্ছ সাদা গোলাপের বুকে। বেশ উৎকণ্ঠিত চেহারায় কারো অপেক্ষা করছে কারো জন্য। এর মাঝেই কেউ একজন আসতেই হাস্য উজ্জ্বল চেহারায় গোলাপগুলো তাকে দিল। মেয়েটি আর
আরও বেশি আগ্রহের সাথে ফুলগুলো নিয়ে কাছে গিয়ে কিছু একটা বলতেই খিলখিল করে হেসে উঠল পালক। হাত ধরে পালককে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল আবরার। এই দৃশ্য দেখে মেঘের কান যেন ঝনঝন করে উঠল। ভেতরের জ্বালার থেকে মস্তিষ্কের পীড়ন তাকে জ্বালাচ্ছে। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ভেতরেও কপাল বেয়ে তরতর করে ঘাম ঝরছে। হাত মুষ্টি করে গটগট করে হাঁটা ধরল সিঁড়ির দিকে। নিচতলার এক পাশে জায়গাটা জুড়ে সাদা রঙের গোলাপ দিয়ে সাজানো, তার মাঝে লাল রঙের লাভশেক বেলুন আর সবুজ রঙের আর্টিফিশিয়াল পাতা আর বেগুনি কড়িগুলোর কালারফুল লাইটের আলোয় ঝিকিমিকি করছে। সামনে একটা বড় টেবিল জুড়ে চকলেট কেক, জল জলে আয়োজনে, আশপাশটা চাকচিক্যময় পরিবেশে আবরার আর পালক দাঁড়িয়ে আছে। তুমি ঠিক যেমনটা বলেছিলে ঠিক সেভাবেই করেছি, চলবে তো? আরে চলবে মানে দৌড়াবে চাক্কাস। আরে আরাব ভাই, আরও তো আজ হার্ট ফেল করবে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল পালক। আবরার এগিয়ে এসে পালকের হাত ধরে বলল, অল ক্রেডিট গোস টু ইউ পালক। আমি মানুষ সিলেক্ট একদম ভুল করিনি। আমি জানতাম তুমিই সাহায্য করতে পারবে আমায়। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো বোন। আমার ছোট বোনের অভাবটা আজ তুমি পূরণ করে দিয়েছো। পালক আবরারের হাত ধরে বলল, বোন ডেকেছেন আবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তাইলে কিন্তু আমি খুব রাগ করব। বড় ভাইয়ের জন্য কি এইটুকুও করতে পারবো না? পালকের কথায় আবরার কিছু বলতে নিলেই পেছন থেকে আসা শব্দে থেমে যায়। নূর, গমগমে ডাকে পিছু ফিরে তাকায় দুজনে। জল জল করা নীলাভ দৃষ্টি ক্রোধে তাক করে আসে তাদের দিকে। মেঘের দৃষ্টি দেখেই পালক হাত ছাড়িয়ে ছিটকে সরে আসে। কান দুটো বেজায় লাল হয়ে গেছে, গলার রগটা ফুলেও স্পষ্ট। রাগে রীতিমতো সারা শরীর কাঁপছে মেঘের। পালক যেন আকাশ থেকে পড়ল। মেঘ এখানে কি করে? আজ তো তার কোনো স্পেশাল মিটিং ছিল, এখানে কি করে? নিশ্চিত আবরারের সাথে দেখে ভুল বুঝেছে। পালক দৌড়ে এগিয়ে গিয়ে মেঘের কাছে যেতে নিলেই হাত উঠিয়ে থামিয়ে দেয় মেঘ। চোখ দুটোর তার ক্রোধ আর অশ্রুতে ঝলমল করছে। মেঘের এই চেহারাটা পালকের বুকে ছুরিঘাত করছে যেন। এগিয়ে গিয়ে বলতে নিল, আমার কথাটা আগে শুনুন। পুরোটা শেষ করার আগেই মেঘ বলে উঠল, এই তো ইম্পর্টেন্ট কাজ নূর। আমার সাথে আসলে না গুরুত্বপূর্ণ কাজের দোহাই দিয়ে। এই তো সে স্পেশাল কাজ। বাহ। বলেই তার ছেলের হাসি দিল। মেঘের চোখে এমন অবিশ্বাস কিছুতেই সহ্য হচ্ছে না পালকের। সে তো সবটা তাকে জানাতে চেয়েছিল। আপনি আমার কথাটা একবার শুনুন প্লিজ। আপনি যা ভাবছেন তেমনটা না। তাহলে কি নূর, কি বলতে চাচ্ছ তুমি? এই ফুলের সাজানো জায়গা, তোমার হাস্যোজ্জ্বল চেহারা, নিজ হাতে ফুল তুলে দেওয়া, হাতে হাত রাখা আমায় ভাবতে বাধ্য করছে। আমি এভাবে ঠকালে নূর, আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? এই দৃশ্য দেখানো হচ্ছে আমার বুকে ছুরি মারে না কেন? মেঘের প্রতিটি কথায় পালকের ভেতর শুলের মতো আঘাত করছে। সে তো ঠকায়নি মেঘকে। সেও তো বাসে তো ভালো। মেঘের এরূপ কথায় ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। পা বাড়িয়ে এগিয়ে যেতে নিলেই মেঘ থামিয়ে দিয়ে বলল, না, একদম না। তোমার ছায়া আমি আর দেখতে চাই না। তুমি যখন আমার উত্তর না দিয়ে ফিরে গেছিলে, ভেবেছিলাম সময় চাও। আমি অপেক্ষা করেছি, তুমি আসবে বলে আমি এক জীবন অপেক্ষা করতাম নূর। কিন্তু আমার অপেক্ষার পুরস্কার স্বরূপ এমন সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। ভাই, তুমি যেমন ভাবছো তেমনটা না, একবার পালকের কথাটা শোনো। আমার আর নূরের মাঝে বাইরের কোনো ইন্টারফিয়ারেন্স আমি চাই না। তোমার তো একদমই না। ছোট ভাইয়ের জায়গা দিয়েছিলাম তোমায়, প্রতারক। আবরারকে থামিয়ে দিয়ে বলল মেঘ। নিজের চোখের সামনে প্রিয়তমার মিষ্টি হাসি আর হাত অন্য কারো হাতে দেখার চেয়ে বেশি কষ্টকর হয়তো কল্পনাতেও নেই মেঘের। তার উপরের রাগটা দেখাতে পারলেও ভেতরের আঘাতটা তো কাউকেই দেখাতে পারছে না। স্যার, ক্লায়েন্টরা অনেকক্ষণ অপেক্ষা করছে, তারা আর সময় নষ্ট করতে চায় না। অ্যাসিস্ট্যান্টের কথায় মেঘ নিজেকে কিছুটা সামলে বলল। লেটস গো। বলেই অ্যাসিস্ট্যান্টের আগে আগে চলে গেল মেঘ। একবার পালকের দিকে চেয়ে হাঁটা ধরল।
মেঘের ওই অবিশ্বাসের চাহনির চেয়ে হাজারটা আঘাত ভালো ছিল। মেঘের ওই অবিশ্বাসের চাহনির চেয়ে হাজারটা আঘাত ভালো ছিল। মেঘ শুধু হাত কেন, সারা অঙ্গ ক্ষত করে দিত, তবুও অবিশ্বাস না করুক। পালকের মন জুড়ে মেঘ ব্যতীত অন্য কোনো পুরুষের কল্পনাও নেই। মেঘের পিছু ছুটে গিয়ে এক হাত জাপটে ধরে পালক অস্থির হয়ে বলল, আমার কথাটা একবার শুনুন, আমি ঠকাইনি আপনাকে। আরাব ভাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। আমরা তো কথা সম্পূর্ণ হওয়ার আগেই মেঘ এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দরজা খুলে চলে গেল। পালক ছিটকে পড়তে নিলেই আবরার এক হাত ধরে নিল। পালক হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আরাব ভাই, ওনাকে বোঝান না, আমি ওনাকে ঠকাইনি। মেঘের পালকে শুধু মেঘের ছোঁয়াই আছে। তার মনে অন্য কোনো স্পর্শ হওয়ার আগে সে মরে যাবে, তবুও এই নূর নামে ডাকার অধিকার কাউকে দিবে না, কাউকে না। একটা বার ওনাকে বলুন না। বলেই সশব্দে কেঁদে দিল। পালকের এমন কষ্টে আবরারের নিজেকে সবচেয়ে বেশি দোষী মনে হচ্ছে। তার জন্যই সবটা হলো। সে তো সত্যি পালককে নিজের বোনের মতোই ভালোবাসে, এর চেয়ে অন্যরকম নয়। মেঘ তো শুনল না। আবরার জানে এই মুহূর্তে মেঘের জায়গায় নিজে থাকলেও হয়তো এমনটাই করতো। কোনো পুরুষই পারবে না তার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতে। তবুও পালকের কষ্ট তার সহ্য হচ্ছে না। পালক, কাঁদে না। মেঘ তো তোমায় ভালোবাসে, তাই তো অভিমান করেছে। ও ঠিক মেনে যাবে। দেখো, ও তোমায় ভুল বুঝবে না। পালকের কান্নার বেগ আরো বাড়িয়ে বলল, মেঘকে বলুন না ভাই। মেঘের চোখে অবিশ্বাস আমি সইতে পারছি না, কিছুতেই না। আমিও তো ওনাকে পুরোটা বলার আগেই বাইরের দিকে চেয়ে থেমে গেল। কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। পালকের দৃষ্টি অনুসরণ করে আবরার তাকে দেখে রাফাত, নিবিড়, আদ্রি, শিমু সবাই আছে আরশিকে নিয়ে, যার জন্যই এত সব আয়োজন। আপনি সবটা শুরু করুন আরাব ভাই, আমি আসছি। কিন্তু এত কিছুর পরেও হ্যাঁ, যা হওয়ার তা অবশ্যই হবে, ঠিক যেমনটা পরিকল্পনা করা হয়েছে। পালক, তুমি আমি যা বলছি করুন। আমি কষ্ট পেয়েছি বলে আমার বান্ধবীকেও কষ্টে রাখতে পারবো না। অনেক অভিমান জমেছে আমার প্রতি ওর, সেগুলো ভাঙতে হবে। ওর কষ্টগুলো হাসিতে পরিণত করার সময় এসেছে। বলি হালকা হেসে পালক ওয়াশরুমের দিকে গেল। তোরা কি করছিস বলতো? এখানে কেন আনলি আমায়? দেখ ছিমড়ি, সারা রাস্তা তোর পক পক শুনেছি। এবার আরেকটা কথা বললে কচু কাটা কর্ম তোরে। বেশি সাহস বাড়ছে না, একবারে ছেচ্চা দিমু। আদৃশের কথায় ভ্রু কুটি করে তাকিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই লাইটগুলো বন্ধ হয়ে গেল। আশেপাশে অন্ধকারে ছেয়ে গেল। এ কি, লাইট বন্ধ হলো কেন? এই তো জ্বলছিল। রাফাত, শিমু, কথা বলছিস না কেন তোরা? অন্ধকারের মধ্যেই আস্তে আস্তে এক পা করে ফেলছে আরশি। কেউ উত্তর করছে না, সবটা চুপচাপ। তার এবার ভয় লাগছে। ওরা কোথায় গেল? নিবিড়, কথা বলছিস না কেন তোরা? আমার ভয় লাগছে। বলতেই ধপ করে পেছন থেকে আলো জ্বলে উঠল। পেছন ফিরতেই দেখে বেশ বড় সড়ো একটা প্রেজেন্টেশন জ্বলে আছে, আর তাতে জল জল করছে একটা হাস্য উজ্জ্বল মুখ। চা বাগানের মাঝখানে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে হালকা গোলাপি ওড়নাটা বাতাসে উড়িয়ে। এলোকেশী মেয়েটার এমন নিখুঁত প্রতিমূর্তি যেন কেউ বেশ যত্নে ধারণ করেছে। এটা তো আরশির নিজের ছবি। এভাবে এটা কেমন সারপ্রাইজ! আজ তো তার বার্থডেও না। আবার কিছু বলতে নিলেই বেজে উঠল গিটারের টুংটাং শব্দ। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তুমি একবার বলো যদি, আমি পাড়ি দেব খরস্রোতা নদী। তুমি একবার বলো যদি,
আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। গানের প্রতিটি লাইনের সাথে পরিবর্তন হচ্ছে ছবিগুলো, যার প্রতিটি তার অজান্তেই তোলা, কিন্তু সেদিকে তো আরশির খেয়ালই নেই। সে এক মনে চেয়ে আছে কালো রঙের শার্ট পরিহিত, গিটার হাতে গান গাওয়া ছেলেটির দিকে। গান শেষ করে আবরার আরশির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি কখনো তোমায় ছুঁয়ে দেখিনি, তোমার হাসির কারণ হয়ে দেখিনি, কখনো তোমার হৃদয়ের অভ্যন্তরে চেয়ে দেখিনি, কখনো কিছু দেইনি, চাইও নি, তবে আজ চাইব। দেবে কি? তোমার কারণহীনাই মন ভালো করার কারণ হতে চাই, তোমার প্রতিটা ব্যাকুল শর্তবিহীন চাওয়ার কারণ হতে চাই, তোমার বাধ্যরকে রাস্তা পার করে দেওয়ার হাতটা হতে চাই। আজ প্রথম একটা উপহার দিতে চাই। নেবে? নেবে আমার সারা জীবনের ভালোবাসা? নেবে এই অব্যক্ত প্রেমিকের অনুভূতির দায়ভার? আশি এখনো থ হয়ে আছে, যেন স্বপ্ন দেখছে। বার কয়েক চোখের পালক ঝাপটালো। না, স্বপ্ন না, এ বাস্তব। আশেপাশে তাকিয়ে দেখতে পেল ঝলমলে হাসি ঝুলিয়ে রাখা পালকের চেহারাটা, যেন এটাই খোঁজ করছিল। এবার দু চোখের অশ্রু ছেড়ে দিল। পা বাড়িয়ে পালকের কাছে যেতে নিলেই হাত উঁচিয়ে থামিয়ে দেয় পালক, ইশারা করে আবরারের দিকে। আরশি ফিক করে হেসে দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। আকাশটায় থেমে থেমে মেঘের গর্জন দিচ্ছে। তারাগুলো আজ আকাশের বুকে লুকিয়েছে। আশেপাশে কোনো হাসি নেই, আনন্দ নেই। গুমোট পরিবেশটা স্থির হয়ে আছে। ঠিক তেমনি স্থির দাঁড়িয়ে আছে মেঘ। জায়গাটা শহরের একটু বাহিরের দিকে। খরস্রোত নদীর উপর ছোটখাটো একটা ব্রিজ, বেশ জনমানব শূন্য। থেকে থেকে দু একটা গাড়ি পেরিয়ে যাচ্ছে পেছন দিয়ে। তখন সেখান থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে এখানে এসেছে মেঘ। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে জানা নেই। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। বুকের ভেতর যে দহন শুরু হয়েছে তাতে কিছুতেই শান্তি মিলছে না। দম বন্ধ হয়ে আসছে থেকে থেকে। এ কেমন বিশ্রী কষ্ট, এ কেমন দগ্ধ অনুভূতি। ভীষণ পোড়াচ্ছে, ভীষণ যন্ত্রণা দিচ্ছে। মন বলছে তার নূর ঠকায়নি তাকে, তাকে অবিশ্বাস করতে নারাজ। মন জুড়ে নূরের প্রেমের অন্ধের মতো বারবার বলছে ভুল হয়েছে কোনো। নূর তো তার স্নিগ্ধ মিষ্টি ফুল, সে মেঘ ছাড়া অন্য কারো হতেই পারে না। কিন্তু মস্তিষ্ক বলছে তাহলে চোখের দেখা কি ভুল ছিল? নিজের কাঁধের উপর কারো উপস্থিতি পেতেই ফিরে তাকায় মেঘ। তুমি এখানে কি করে আসলে? অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পরে লোকেশন ট্র্যাক করে জানতে পারলাম এখানে। চলে যাও এখান থেকে, আমায় খারাপ ব্যবহার করতে বাধ্য করো না। জাস্ট গেট লস্ট। সে আমি যাব, কিন্তু কিছু বিষয় না জানলে যে আমারও পাপ হবে। কোনো দোষ ছাড়াই নিষ্পাপ দুটো মন কষ্ট পাক, তা আমি হতে দিতে পারি না। কি বলতে চাও তুমি? সাবাই দিতে এসছো? না, সত্য দেখতে এসেছি। বলেই পকেট থেকে ফোন বের করে মেঘের সামনে ধরে বলল, সব সময় চোখের দেখায় আসল দেখা হয় না। আপেক্ষিক দৃষ্টির আড়ালে অনেক কিছুই থাকে যা চোখের দেখায় ধরা পড়ে না। পালককে আমি নিজের বোনের মতোই ভালোবাসি, এটাকে ভুল বোঝো না ব্রো। মেঘের ভেতরটা বিদ্যুতের বেগে খেলে উঠল। তার মানে তার মন ঠিকই বলছে। নূর তাকে ঠকায়নি, ভুল ছিল, মেঘ ভুল ছিল। এক মুহূর্তেই সব মন খারাপ দূর হয়ে গেল। এক রাশ প্রশান্তিতে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে মেঘ আবরারকেই জাপটে ধরল। আবরারও দু হাতে বুকে জড়িয়ে ধরল। আবরারকে ছেড়ে মেঘ অস্থির হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। শুধু খুশি হলেই হবে না ব্রো, ডোন্ট ওয়েস্ট টাইম, গো অ্যান্ড মেক হার ইয়োর্স। আবারও আবরারকে জাপটে ধরল মেঘ, ছেড়ে দিয়ে ছুটে গেল গাড়ির দিকে। আবরারও থ্যাঙ্কস বলে গাড়ি স্টার্ট করে ঝড়ের বেগে ছুটিয়ে নিল। আবরার মেঘের এমন পাগলামি দেখে হা হা করে হেসে উঠল। ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে 1 ঘন্টার দূরত্ব আধা ঘন্টার পরপরই পার করে ফেলল মেঘ। ব্যাস, অনেক হয়েছে, আর না, আর দূরত্ব না।
এইটুকু সময়ে দূরত্ব যেন 1 বছর সমান লেগেছে। নিজের প্রিয়তমার বিরহে প্রতিটি মুহূর্তে প্রহর সমান পীড়া দিয়েছে। আর না, নূরকে চাই, এক্ষুনি চাই। দু হাতে বুকের জাপটে ধরতে চাই। বুকের ভেতর চলা অসহনীয় যন্ত্রণার শান্তি নূর, তাকেই চাই। গাড়িটার জোরে ব্রেক কষে দারোয়ানের হাতে চাবি ধরিয়ে পার করতে বলে ছুটে গেল সিঁড়ির দিকে। 3 তলা বেয়ে 4 তলায় উঠে পালকের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। নূর কি খুব অভিমান করেছে? খুব কেঁদেছে নিশ্চয়ই। মেঘের ভাবনার মাঝে খট করে শব্দ করে দরজা খুলে দিল। মেঘ শিমুকে কিছু বলতে না দিয়ে ভেতরে ঢুকে পালককে ডাকা শুরু করলো। নূর, নূর, কোথায় তুমি? দেখো আমি এসছি। কই তুমি নূর? সবগুলো ঘর, রান্নাঘর, ওয়াশরুমে ঢুকে দেখলো, কিন্তু কোথাও নেই পালক। এদিকে ওদিকে ঘুরে না পেয়ে বারান্দার দিকে পা বাড়াতে নিলেই পেছন থেকে শিমু বলল, আফু নেই ভাইয়া। তোরাত ঘুরে তাকালো মেঘ। নেই মানে? ও চলে গেছে, নিয়ে গেছে ওকে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা অনেক বেশি গাঢ় শোনাচ্ছে। অদূরের বাড়ির পেছনের দক্ষিণ দিকটায় তাল গাছের বাবুই পাখির বাসা থেকে মৃদু কিচিরমিচির শব্দ স্পষ্ট কানে আসছে। হারমোনিয়ামটায় বার কয়েক চেষ্টা করেও সুর তোলার শক্তি কণ্ঠনালীতে জোগাতে পারেনি। এক রাত একদিন পার হয়ে আবারও রাত নেমেছে। ঘর থেকে বের হয়নি মেঘ। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। গতদিন রাতে উদ্ভ্রান্তের মতো যখন পালককে খুঁজতে তার ঘরে গিয়েছিল, কোথাও পায়নি খুঁজে তার প্রিয়তমাকে। অপেক্ষার কাটা 24 পেরিয়ে 1 দিন 1 ঘন্টা ছাড়িয়েছে, তবুও আসেনি তার নূর। নিজের অজান্তেই শক্ত পুরুষালী ব্যক্তিকে ছাপিয়ে নোনা জলের বিন্দু ফোঁটায় তপ্ত হলো কপল। খট করে নব মসরানোর শব্দে দ্রুত চোখ মুছে নিল। ফ্লোরের উপর হয়ে শুয়েছিল। ঘরের লাইটটা জ্বালাতেই চোখ মুখ কুঁচকে এলো। ধীর পায়ে এগিয়ে এসে মেঘালয়ের পাশে মেঝেতেই বসে মেঘের এলোমেলো চুলে পরম মমতার সহিত হাত বুলিয়ে বললেন, মেঘ, কি হয়েছে বাবা? এতটা বিধ্বস্ত লাগছে কেন তোকে? কাল রাত থেকে ঘরে পড়ে আছিস, না খাওয়া না অফিস। আমার ছেলেটা এই চেহারায় আমি কখনো দেখিনি। মাকে বল কি হয়েছে। যন্ত্রণায় ছটফট করা মনটা একটুখানি মমতার আবেশে মিলিয়ে গেল। মেঘ 2 হাতে জড়িয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নীলাশা চৌধুরী ছেলের এমন অবস্থায় তার মাতৃত্ব মনটাকে চিন্তায় উৎকণ্ঠায় অস্থির করে তুলেছে। তার গম্ভীর চুপচাপ শান্ত ব্যক্তিত্বের ছেলেটার এমন অস্থির অবস্থা তাকে ভীষণ অশান্তি দিচ্ছে। আবারও মেঘের মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে বলল, আমার ছেলেটা অন্যদের কাছে ভীষণ গম্ভীর শান্ত ব্যক্তিত্বের, চাপা স্বভাবের হলেও মায়ের কাছে তো বন্ধুর মতোই ছিল। মাকে লুকানো কবে থেকে শিখে গেলি মেঘ? মেঘ কোনো উত্তরহীনা চুপটি করে মাথা গুজে আসে মায়ের কোলে। নীলাশা চৌধুরী আবারও বললেন, তুই মাকে লুকালো, তো চোখ দুটো তো লুকাতে পারিনি। 9 মাস যাকে পেটে ধরেছি, যার সকল অভ্যাস পছন্দ অপছন্দের হিসেব আমরা পাই করে জানা, তার মনে যে বৈশাখের আগেই ঝড় উঠেছে, তা কি মা বুঝতে পারবে না ভেবেছিস? খানিক থেমে আবারও বললেন, তুই না বললেও তো মা ঠিকই বুঝেছে আপুকে ভীষণ ভালোবাসিস, তাই না? এবার মায়ের কথায় ভেতরের যন্ত্রণা বাঁধ ভেঙে দিল। কথায় আছে, পুরুষ মানুষের ব্যক্তিত্ব বড় বৈচিত্র্য। কথাও লোহার মতো শক্ত, আবার কথাও জলের চেয়েও স্বচ্ছ নরম। মায়ের এরূপ কথায় মেঘ নিজের সংযত ভেঙে মাকে জড়িয়ে কেঁদে উঠে বলে, নূরকে এনে দাও মা, আমার ছেড়ে চলে গেছে। আমি ভুল বুঝে চলে গেছে। ওকে আমার কাছে এনে দাও। ও কেন বুঝলো না? ওকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। ওকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না, তবুও চলে গেল। মা, আমি কখনো কিছুতে জেদ করিনি, চাইনি, আজ চাইছি। আমাকে নূরকে আমার কাছে এনে দাও। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না।
ছেলের এমন আকুতি ভরা কান্নায় নীলাশা চৌধুরীও নিঃশব্দে কেঁদে উঠলেন। একমাত্র ছেলেকে সোনায় মুড়িয়ে বড় করেছেন। তার শান্ত স্বভাবের ছেলেটা কখনো জেদ করেনি কোনো কিছুতে, এবং করার প্রয়োজনও হয়নি। চাওয়ার আগেই দ্বিগুণ এনে হাজির করিয়েছে। একমাত্র ছেলেটা তাদের চোখের মণি। তার এমন অবস্থা মায়ের ভেতরে যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। মেঘের মুখটা দু হাতের আঁচলে নিয়ে উঠিয়ে বলল, তোর নূর তোকে ছেড়ে কোথাও যায়নি মেঘ। তুই কি ওর চোখের ভাষা বুঝিস না? ও তোর দিকে কিভাবে তাকায় আজও বুঝলি না? তোর নূরও তোকে ছাড়া থাকতে পারবে না। ও তো আমাকে ছাড়ে আছে মা। ও কি করে আমায় ছাড়া আছে? 25 ঘন্টা পেরিয়ে আছে, তবুও ফিরল না। আমি নূরকে ছাড়া থাকতে পারছি না। ওকে আমার চাই মা। ওকে না পেলে আমি শেষ হয়ে যাব। ছেলের এমন কথায় দু হাতে বুকে জড়িয়ে ধরল নীলাশা চৌধুরী তার আদরের মানিককে। ছোট্ট বাচ্চার মতো বায়না ধরেছে মেঘ। ছেলের দীর্ঘ 27 বছরে কখনো এভাবে কাঁদতে দেখেনি, কখনো কোনো জিনিসের জন্য এতটা অস্থির হয়নি। নিজেকে সামলে মেঘকে ছাড়িয়ে বলল, তোর কাছ থেকে আমি এমনটা কখনো আশা করিনি মেঘ। বাচ্চাদের মতো হাত গুটিয়ে বসে কাঁদবি, নাকি ফিরিয়ে আনবি তোর নূরকে? মায়ের কথায় কিছুক্ষণ স্থির থেকে মেঘ বলল, ও তো অভিমান করে চলে গেছে, আসবে ও। ছেলের এমন পাগল পাগল কথায় নীলাশা সামান্য হেসে বললেন, ধুর পাগল, ভালোবাসে তোকে ও। স্পষ্ট ওর চোখ কথা বলে। তোরা বাচ্চারা যতই লুকাস, আমরা মায়েরা চেহারা পড়তে জানি। কোন সন্তানের মনে কি চলে তা বুঝতে আমাদের তাদের চাহনিটাই যথেষ্ট। তোর নূরও তোর অপেক্ষায় আছে। যা ফিরিয়ে আন তোর নূরকে। অপেক্ষার প্রহর আর বাড়াস না। মায়ের কথা শুনে যেন মেঘ হুঁশে ফিরে পেল। তাই তো, সে এতক্ষণ অপেক্ষা কেন করলো? আগেই তো গিয়ে ফিরিয়ে আনা উচিত ছিল। হঠাৎ উঠে দাঁড়ালো। এলোমেলো কুচকানো শার্টটা সোজা করে বিছানার উপর থেকে ফোনটা পকেটে পুরে বাইরে দৌড় লাগালো। পেছন থেকে নীলাশা চৌধুরী ডেকে বলল, আরে পাগল ছেলে, গাড়ির চাবিটা তো নিয়ে যা, নাকি দৌড়েই চলে যাবি? মায়ের ডাকে আবারও পেছনে ছুটে আসে মেঘ। অধিক উত্তেজিত হয়ে গাড়ির চাবিটা নিতেই ভুলে গিয়েছিল। ফিরে এসে চাবিটা নিয়ে মাকে দু হাতে জড়িয়ে ধরল। নীলাশা চৌধুরী শব্দ করে হেসে বললেন, একা ফিরলে কিন্তু বাড়ির দরজা বন্ধ বলে দিলাম। মাকে বিদায় জানিয়ে আবারও ছুটল মেঘ। গাড়িতে বসে চাবি ঘুরিয়ে স্টার্ট করেই হাই স্পিডে ছুটালো। কিছুতেই আর দূরত্ব সহ্য হচ্ছে না। বুকের ভেতরের টাইফুনকে থামাতে হলেও নূরকেই চাই। বুকের মাঝে চেপে ধরার জন্যও চাই। তুমি এত কিছুই খাচ্ছ না মামুনি। এসে থেকেই দেখছি মনমরা হয়ে আসো। তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত? বাবার কথায় ভাবনা থেকে সম্মতি ফিরে পেল পালকের। মুখে হাসির রেখা টেনে উত্তর দিল, না আব্বু, আমি ঠিক আছি। সন্ধ্যায় খেয়েছি তো, তাই এখন আর খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললেই হবে? চেহারাটা কি করেছিস বলতো? শুকিয়ে কি অবস্থা করেছিস নিজের। চুপচাপ প্লেটের ভাতগুলো শেষ করবি, যদি মার খেতে না চাস। ধমক দিয়ে বলল পালকের মা রুমানা বেগম। এসে থেকেই বকে যাচ্ছে পালককে। পালক না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে এই নিয়ে। বেশ আহ্লাদি হয়ে পালক বাবাকে বলল, আব্বু দেখো না, আম্মু সব সময় বকে। আমি তো সন্ধ্যায় কতগুলো হাবিজাবি খেলাম, এখন এতগুলো ভাত কি করে খাবো? মেয়ের কথায় মুস্কি হেসে তারেক হাসান বললেন, তোমার যতটুকু ইচ্ছে খাও, তোমার আম্মু একদম বকবে না। হ্যাঁ, আমি তো বকবই না। আমার কথার দাম আছে নাকি? বাপ মেয়ে দুটিতে আমার কোনো কথা শুনলে তো। বলেই চেয়ার টেনে পাশে বসলেন। পালক মাকে জড়িয়ে ধরে বলল, কি যে বলো না আম্মু, তোমার কথা শুনবো না তো আর কার কথা শুনবো বলো তো? আমরা তো তুমি উঠতে বললে উঠি, বসতে বললে বসি। হয়েছে হয়েছে, থাক।
আর ঢং করতে হবে না। বলেই আবারও হাসি মজা শুরু করলো। গতকাল আরশির জন্য ভেতরে পাহাড় সমান কষ্ট নিয়েও হাসি মুখে সারাটা সময় পার করেছে। সন্ধ্যা হতেই শরীর খারাপের দোহাই দিয়ে বেরিয়ে এসেছে, সাথে শিমুও এসেছিল। মেঘের ওই অবিশ্বাসের আচরণে ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে পালকের। সারা রাস্তা নিঃশব্দে চোখের জল ফেলে বাড়ি আসতেই দেখে তার বাবা তারেক হাসান এসেছেন। বাবাকে দেখেই ভেতরের কষ্টগুলো যেন উগরে বেরিয়ে আসলো। দৌড়ে গিয়ে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠছে পালক। মেয়ের এমন কান্না দেখে অস্থির হয়ে উঠলে বাবাকে বলেছিল, তোমাকে আর আম্মুকে খুব মনে পড়ে আব্বু, তোমাদের ছাড়া ভালো লাগে না, আমাকে একা রেখে আর যেও না। একটি মাত্র মেয়েটি তার খুব আদরের, বড় ছেলেটি তো সেই বছর দুয়েক আগেই বিদেশে পাড়ি দিয়েছে পড়াশোনার খাতিরে। মেয়েকে নিয়েই তাদের সকল ব্যাকুলতা। মেয়ের এমন কান্নায় নিজেও ভারাক্রান্ত হয়ে পড়ে। তাই দেরি না করেই সন্ধ্যায় পালককে নিয়ে চলে আসে কুমিল্লায়। কিন্তু পালকের মন যে ঝড় উঠেছে, দূরত্ব তার হার আরও দ্বিগুণ বেড়েছে। ভেতরের অশান্তি আর নির্দিষ্ট একটি মানুষের শূন্যতা তাকে কিছুতেই শান্তি দিচ্ছে না। বাবা মায়ের মুখের দিকে চেয়ে শুধু উপরের হাসিটাই বহাল রেখেছে। খাওয়া দাওয়ার পূর্ব চুকে ঘরে আসতে আসতে প্রায় 12টা। একটা খাট, আলমারি, টেবিল, ছোট বুকশেলফ, ড্রেসিং টেবিল দিয়ে সাজানো সিমসাম ঘরটা। দক্ষিণ দিকের জানালাটা দিয়ে বেশ জোরে বাতাস বইছে। ঘরের লাইটটা বন্ধ করে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল পালক। ভেতরের অশান্তি ক্রমশ রূপ বাড়ছে, কিছুতেই শান্তি মিলছে না। আচ্ছা, লোকটা কি তাকে মিস করছে না? তার মতো মেঘের মনেও কি পীড়ন অনুভূত হচ্ছে না, নাকি এখনো রেগে আছে? এতটা রাগ তার? একটু সুযোগ দিলে কি হতো? কি সে কি জানে না তার নূর তাকে ছাড়া কাউকেই চায় না? নূরের চোখটা কি সে এখনো পড়তে পারল না? যেখানটায় মেঘালয় নামক মানুষটাই সবটা জুড়ে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে ছটফট করছে পালক। তখন দুঃখ আর আবেগের বেশে চলে তো এসেছিল, কিন্তু এখন কিছুতেই ঠিক থাকতে পারছে না। লোকটার সময়ে অসময়ে জড়িয়ে ধরে হুটহাট কাছে টেনে ভীষণ বাজে অভ্যাস গড়ে দিয়েছে পালকের। এখন তাকে ছাড়া ভাল লাগে না, কিছুতেই মন বসে না। এই যে পুরো 24 ঘন্টা পেরিয়ে আরও 3টা প্রহরের কাটা দাঁড়ালো, লোকটা কি তাকে মনে করছে না? তার মতো মেঘও কি সময় গুনছে? না,